My dear students of class 6, you are most welcome in this class. My name is Dilip from DKT English. আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব যে প্রথমে তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কোনো রকম স্কিপিং করা ছাড়া, অর্থাৎ টেনে টেনে দেখা যায় না। লেখাপড়া শেখার জিনিস, তাই একজন টিচার তোমাকে যা যা বলে সবকিছু তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে একদম স্পষ্টভাবে, যাকে বলে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে হবে, মানতে হবে। তাহলেই তুমি ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট করবে লেখাপড়ার ক্ষেত্রে, এবং এই শিক্ষা ক্ষেত্রে যখন তুমি ভালো রেজাল্ট করবে, কর্মক্ষেত্রে হোক বা পরবর্তী যে কোনো ক্ষেত্রে তুমি আরো ভালো প্রতীয়মান হবে বা তোমার যে কোনো ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে বা তোমার কাজগুলো সাকসেস হবে। তো এই যে তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি আপলোড করছি, দেখাচ্ছি, আমি একটু ধীরে ধীরে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য বা বোঝানোর সুবিধার জন্য। তাড়াহুড়ো করে একটা জিনিস হয়তো তোমরা ধুমধাম লিখে ফেললে, শিখলে না কিছু, বুঝলে না কিছু, এতে করে তোমাদের সময় নষ্ট হবে, কি হবে, পরিশ্রম হবে, কিন্তু কাজের বেলায় কিছু। আমি তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি, অর্থাৎ তোমরা যারা আমার বর্তমান সাবস্ক্রাইবার আছো তারা নিশ্চয় বুঝতে পারছো যে আমি কিভাবে তোমাদেরকে শেখাচ্ছি। আমার ইংরেজি শেখানোর জন্য কয়েকটা টেকনিক আছে, কয়েকটা রুলস আছে, সেগুলো আমি তোমাদেরকে বলেছি। যদি আমার সাথে ইংরেজি শিখতে হয় তাহলে কি করতে হবে, আগে তোমাকে ভোকাবুলারি শিখতে হবে। ভোকাবুলারি, যেটাকে আমরা বলি ওয়ার্ডস মিনিংস বা ওয়ার্ড মিনিং, কি আর বলো না কেন, এটা শিখতে হবে। নাম্বার 1। নাম্বার 2 থাকছে গ্রাম। এই যে ভোকাবুলারি আর ওয়ার্ড শেখাবার পাশাপাশি বা শিখার পাশাপাশি তোমাদেরকে আমি আরো কতগুলো পরামর্শ দিয়েছি বা বারবার তোমাদেরকে পরামর্শ দিই, সেই ওয়ার্ড গুলোর মিনিং যেভাবেই হোক শিখে নিতে হবে। কোন ওয়ার্ড গুলো তুমি যখন পড়বে, কোন একটা টেক্সট পড়বে বা প্যাসেজ পড়বে, হয়তো তোমার কাছে একটা নিউ ওয়ার্ডটা সেটা কি করবে, প্রথমে আন্ডারলাইন করার পরে এটা মিনিং বা অর্থ, শব্দার্থ, এগুলো শব্দার্থ তোমাকে শিখে ফেলতে হবে। কেমন? বড়দের সহযোগিতা নিয়ে হোক, টিচারের সহযোগিতা নিয়ে হোক বা ডিকশনারির সহযোগিতা নিয়ে হোক, যেভাবে হোক প্রথমে শব্দার্থ তোমাকে শিখে ফেলতে হবে। এরপরে যদি সম্ভব হয় এই নতুন শব্দ দিয়ে নতুন সেন্টেন্স মেকিং তোমাকে করতে হবে। সেন্টেন্স মেকিং বা মেক সেন্টেন্স যেটাকে বলে, এটা তোমাকে করতে হবে। অর্থাৎ আমি তোমাদের ভালোর জন্য বলছি, যখন তুমি এইভাবে শিখবে, এই নতুন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাকে আগে বাংলাটা জানতে হবে, বাংলাটাকে ইংরেজি ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, তোমার ট্রান্সলেশন করার নিয়ম শেখা হয়ে যাচ্ছে, পাশাপাশি ইংরেজি একটা বাক্য তোমার শেখা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কি হচ্ছে, ইংলিশ স্পোকেন তোমার শেখা হয়ে যাচ্ছে। আমরা স্পোকেন ইংলিশ কিভাবে শিখবো, কিভাবে শুরু করতে হবে, এগুলো সবসময় প্রশ্নগুলো দেখি। এগুলো প্রশ্নগুলো কেন করা হয় বা কিভাবে করা হয়, এটা সিস্টেম আদৌ এটার কোনো মানে অ্যাকুরেট সিস্টেম আছে কিনা আমার জানা। কেউ বলছে যে এখান থেকে শুরু করো, কেউ বলছে এখান থেকে শুরু করো। আলটিমেটলি কোথায় শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, সেটা আমি এখনো বুঝে উঠতে পারছি। তার কারণ তোমরা নিজেরা চিন্তা করে দেখো, আমরা যখন কথা বলা শিখি, হয়তো আমাদেরকে আমাদের মা বাবা বা দাদু দাদি বা যে কোনো সব বড়রা কিভাবে শিখায়, মুখে মুখে প্রথমে হয়তো ডা 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 এইভাবে উচ্চারণ, তারপর দি দি দি, তারপরে হয়তো মা 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 এইভাবে উচ্চারণ গুলো শিখাচ্ছে। এরপরে মামা বাবা চাচা দিদি এগুলো আসছে, তারপরে আমি ভালো আছি, তুমি কেমন আছো, এগুলো শিখাচ্ছে। ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অনেক কিছু আছে, যেগুলো সবকিছু নির্ভর করছে তোমার, তুমি কিভাবে শিখছো, তুমি সেভাবে কিভাবে স্টোর করছো তোমার মনে, তুমি কিভাবে সেটাকে ব্যবহার করছো। আমি ক্ষেত্রে বলবো, তাই ইংরেজি যখন যা শিখতে যাবে কোনোটাকেই নেগলেক্ট করবে না, সবকিছু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কি করতে হবে, শিখতে। আর এটা খেয়াল রাখবে যে টিচার যখন যা শেখাচ্ছে সেখানে তোমাকে তা শিখে নিতে হবে।
আর যখনই তোমার কাছে একটা নতুনত্ব আসবে সঙ্গে সঙ্গে সেটা নোট ডাউন করবে, নোট ডাউন করে ওটা মনের ভিতরে একদম গেঁথে নেবে, ভালো করে শিখে নেবে। তাহলে দেখবে কি ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তুমি অনেকটুকু এগিয়ে যাচ্ছ। আজকে তোমাদের যেটা শেখাতে যাচ্ছে সেটা নিশ্চয়ই একটু পর আমি বুঝাবো এবং সেটা তোমরা বুঝতে পারবে। তবে তোমাদের প্রতি আমার আবারও অ্যাডভাইস দেবো, আমার অনেক কিছু বলার আছে, সেটা আমি পরবর্তীতে ধাপে ধাপে বলবো কিভাবে তোমরা ইংলিশ। আমার কথাটা সত্যি না মিথ্যে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরা ভেরিফাই করবে। কারো কথা শোনার দরকার নেই, কারো কথা মানে মেনে চলার দরকার নেই। মেনে চলার বলতে বিশ্বাস করার প্রয়োজন নেই, বিশ্বাসটা করবে তুমি তোমার মধ্যে। তুমি শিখতে পারছো কিনা, তুমি বুঝতে পারছো কিনা, তুমি দীর্ঘদিন মনে রাখতে পারছো, এটা খেয়াল তাহলেই হবে। যদি দেখো কি হ্যাঁ তুমি শিখতে পারছো, বুঝতে পারছো, দীর্ঘদিন মনে রাখতে পারছো, এইভাবে তুমি ব্যবহার করতে পারছো, তাহলে মনে রাখবে এটাই হচ্ছে আসল কৌশল, আসল উপায় শেখা, এবং এটাই হচ্ছে কি সুন্দর। তাহলে আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ আমি বুঝে যাচ্ছি, কিভাবে বুঝাচ্ছি সেটা একটু লক্ষ্য করো। এবং আবারও বলছি, কোন রকম এড়িয়ে যাওয়া ছাড়া, অর্থাৎ টেনে টেনে দেখা ছাড়া মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা একটু ওয়াচ করো। হয়তো এমন হতে পারে এই একটা জিনিস থেকে তুমি হয়তো আরো কয়েকটা জিনিস কিভাবে লিখতে হবে, কিভাবে শিখতে হবে সেটাও শিখতে পারবে। ঠিক আছে? যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কি করবে, জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য অনুরোধ করছি। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তুমি কি করতে পারো, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো। সেখানে গিয়ে দেখো অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমার চাহিদা মতো ভিডিওটা খুঁজে বের করো, দেখো, তারপরে ভেবে নাও কি করতে হবে। আমি আর সময় নষ্ট করছি না, চলো দেখি যে আমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নটা কিভাবে সলিউশন। এমসি থেকে নিশ্চয় বুঝতে পারছো এখন তোমাদেরকে কি বোঝাতে যাচ্ছি বা কোন প্রশ্নের উত্তর বা সলিউশন করে দিতে চাচ্ছি। এটা 7.7 অর্থাৎ ইউনিট 7 বলো, চ্যাপ্টার 7 বলো, আর সেই ইউনিট বা চ্যাপ্টারের কত নাম্বার, 7 নাম্বার সিরিয়াল নাম্বার প্রশ্নের উত্তর। এখানে লেখা আছে যে রাইট এ শর্ট টেক্সট আনসারিং দ্য কোয়েশ্চেনস এন্ড দ্য কম্পেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। খুব ভালো করে মন দিয়ে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তুমি যদি জিনিসটা ভালো করে না বুঝো তাহলে তোমার প্রশ্নের উত্তর দেওয়াটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে বা উত্তর দেওয়াটা হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে। প্রশ্নের দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে এবং সংক্ষিপ্ত অনুচ্ছেদ টেক্সট তৈরি করবে। অর্থাৎ তোমার এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো উত্তর তোমাকে দিতে হবে। উত্তর দেওয়ার পরে কি করতে হবে, একটা সংক্ষিপ্ত অনুচ্ছেদ নিশ্চয় বুঝতে পারছো, যেটাকে আমরা ইংরেজিতে প্যারাগ্রাফ বলে থাকি বা একটা টেক্সট বলে থাকি। এবং তোমার বন্ধুর সাথে টেক্সটটি তুলনা করো, অর্থাৎ তোমার বন্ধু হয়তো এই ধরনের প্রশ্ন উত্তর লিখেছে, তুমি চাইলে সেটার সাথে তুলনা করতে পারো বা করো। ঠিক আছে? এখন দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, যার বাংলা অর্থ হচ্ছে তোমার পরিবারে কতজন সদস্য আছে। হু আর দে, তারা কারা। হোয়াট আর দেয়ার নেমস, তাদের নামগুলো কি কি। ডেসক্রাইব দ্যাম ইউজিং 3 to 5 অ্যাডজেক্টিভস, 3টি থেকে 5টি বিশেষণ ব্যবহার করে তাদের বর্ণনা করে। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভস ফ্রম দ্য লিস্ট or you can use them on your own. অর্থাৎ তুমি তালিকা থেকে বিশেষণ ব্যবহার করতে পারো অথবা তুমি নিজে তাদের ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমার সুবিধার জন্য দেখো এখানে কিছু তালিকা দেয়া আছে, কিছু অ্যাডজেক্টিভ এখানে লিখে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি ব্যবহার করতে পারো। অথবা তুমি যদি মনে করো যে এর চেয়েও ভালো বা আরো ইজি অ্যাডজেক্টিভ তোমার জানা আছে, যা ব্যবহার করে তুমি এই যে পার্সনগুলো কি বর্ণনা দিতে পারবে, ডেসক্রিপশন দিতে পারবে।
তাহলে এখন দেখো এখানে তোমাকে কি জানতে হচ্ছে, প্রথমে যে অ্যাডজেক্টিভ গুলো দেয়া আছে সেগুলো বাংলা অর্থ জানতে হচ্ছে। যেমন দেখো, হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী, পাংচুয়াল সময়নিষ্ঠ, ফ্রেন্ডলি বন্ধুসুলভ, রুড অসভ্য বা রুক্ষ মেজাজ, পোলাইট ভদ্র, লাভিং প্রেমময়, ফানি হাস্যকর, টিডি পরিপাটি, অ্যাফেকশনেট স্নেহময়, স্ট্রিক্ট কঠোর, সুদর্শন অর্থাৎ স্মার্ট সুদর্শন, কেয়ারিং যত্নশীল, জেন্টাল মৃদু বা কোমল, লেজি অলস অলস, অনেস্ট সৎ। তাহলে এখানে কয়টা অ্যাডজেক্টিভ দেওয়া আছে দেখো, 3, 5, 15টা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এগুলো দিয়ে তুমি যাদের নাম লিখবে তাদের বর্ণনা দিতে হবে বা বর্ণনা দিতে পারো। আর পাশাপাশি কি করতে পারো, যদি এখান থেকে ভালো বা ইজি আর অ্যাডজেক্টিভ তোমার জানা থাকে তাহলে সেগুলো দিয়েও তুমি এই টেক্সটটা বা প্যাসেজটা লিখতে পারো। এখন দেখো আমি কিভাবে তোমাদের জন্য সে প্রশ্ন উত্তরগুলো রেডি করে রেখেছি। যদি তোমাদের ভালো লাগে, ইজি মনে হয়, তাহলে তোমরা এগুলো লিখে নিতে পারো। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ প্রশ্নে তোমার 1 নম্বর যেটা আছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। তা আমি সেটা উত্তর কিভাবে লিখেছি দেখো, আই এম মোহন অথবা আই এম মোহিনী, অর্থাৎ তুমি চাইলে তোমার নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এ স্টুডেন্ট অফ ক্লাস 6, there are 6 members in my family. In my family there are 6 members including myself. অর্থাৎ এখানে দেখো তুমি চাইলে এই এতটুকু লিখতে পারো, তোমার নাম দেওয়ার পর I am a student of class 6, there are 6 members in my family, অথবা তুমি এখান থেকে লিখতে পারো in my family there are 6 members including myself, অর্থাৎ আমি মোহন বা মোহিনী এবং ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, এখানে ছাত্রী হবে, এখানে ছাত্র দেওয়া হচ্ছে, এটা ছাত্রী হবে, আমার পরিবারে 5 জন সদস্য আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে। এখন দেখো, হু আর দে, তারা কারা। আচ্ছা, তুমি এখান থেকে একটা কাজ করতে পারো, এটা এই জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারো, ছাত্রী। ওকে, ঠিক আছে। They are my grandparents, my parents, my elder brother and me. তারা হলো কে কে? তারা হলো দাদা দাদি, আমার মা বাবা, আমার বড় ভাই এবং আমি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 3 তে কি আছে দেখো, হোয়াট আর দেয়ার নেমস, তাদের নাম কি? দ্য নেম অফ মাই গ্র্যান্ডফাদার is Dolan and grandmother is Dola. আমার দাদার নাম দোলন এবং দাদির নাম দোলা। আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি বা উত্তরগুলো লিখার নমুনা বলে দিচ্ছি, ঠিক আছে। The name of my father is Noyon and my mother's name is Noyona. আমার বাবার নাম নয়ন এবং মায়ের নাম নয়না। My elder brother's name is Dev and my name is Devi. তার মানে এখানে তুমি একটা মেয়ে, সেই হিসাবে আমার নাম দিচ্ছে দেবী। আবার তুমি যদি ছেলে হয় এখানে তুমি আরেকটা নাম লিখতে পারো, দিতে পারো হয়তো দেবল। ঠিক আছে, আমার বড় ভাইয়ের নাম দেব এবং আমার নাম দেব। এবার বলছি কি দেখো, describe them using 3 to 5 adjective, 3 থেকে 5টি বিশেষণ দিয়ে তাদেরকে বর্ণনা। এবার লক্ষ্য করো, আমি এখানে কয়েকটা উত্তরটা লেখার সময় কয়েকটা কালার দিয়ে তাদেরকে বিশ্লেষণ করেছি বা কালার দিয়ে ইন্ডিকেট করেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যেমন এখানে দেখো,
মাই গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার দাদা ইজ এ রিটায়ার্ড পারসন না, আমার দাদা একজন বর্তমানে অবসরপ্রাপ্ত ব্যক্তি, বাট হি ইজ স্টিল ভেরি হার্ড ওয়ার্কিং। তাহলে ওই যে অ্যাডজেক্টিভ গুলো এখানে দেয়া ছিল, দেখো এই যে হার্ড ওয়ার্কিং এখান থেকে নেওয়া হয়েছে, আমি এখান থেকে নিয়ে করেছি হার্ড ওয়ার্কিং, কেয়ারিং অ্যান্ড অনেস্ট। আমার দাদা একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, কিন্তু এখনো তিনি খুব পরিশ্রমী, যত্নশীল এবং সৎ। ঠিক আছে। মাই গ্র্যান্ডমাদার, এটা গ্রিন মার্ক করেছি, গ্রিন কালার দিয়ে ইন্ডিকেট করেছি। উনি কিরকম? আমার গ্র্যান্ডমাদার ইজ অ্যাফেকশনেট, ফানি অ্যান্ড পোলাইট। তাহলে আমার দাদি স্নেহশীল, মজার এবং বিনয়ী। মাই ফাদার, এবার ফাদারকে দেখো আরেকটা কালার করেছি, ইজ এ পাংচুয়াল, স্ট্রিক্ট অ্যান্ড জেন্টলম্যান। আমার বাবা একজন সময়নিষ্ঠ, কঠোর এবং ভদ্র মানুষ। মাই মাদার আরেকটা কালার দিয়ে করেছি, ইজ টিডি, ফ্রেন্ডলি, লাভিং অ্যান্ড স্মার্ট। আমার মা পরিপাটি, বন্ধুসুলভ, প্রেমময় এবং সুদর্শন। মাই এল্ডার ব্রাদার, এবার মাই এল্ডার ব্রাদারকে যদিও মায়ের মাদার সাথে একই কালার রেখেছি, তাহলে আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। ইজ এ লিটল রুড বাট লাভিং অ্যান্ড কেয়ারিং টু মি। আমার বড় ভাই একটু রুক্ষ অর্থাৎ একটু রাগী, কিন্তু আমার প্রতি স্নেহশীল এবং যত্নশীল। আই ট্রাই টু বি অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আমি সৎ, সময়নিষ্ঠ এবং কঠোর পরিশ্রমী হওয়ার চেষ্টা। তাহলে দেখো এখানে 3 থেকে 5টা বলেছে, আমি এখানে দিয়েছি দাদার বেলায় দিয়েছি দেখো 1টা 2টা 3টা, আর গ্র্যান্ডমাদারকে দাদির বেলায় এখানে অ্যাফেকশনেট, ফানি অ্যান্ড পোলাইট 3টা দিয়েছি। মাই ফাদারের বেলায় পাংচুয়াল, স্ট্রিক্ট অ্যান্ড জেন্টলম্যান 3টা দিয়েছি। মাই মাদারের বেলায় কি দিয়েছি? টিডি, ফ্রেন্ডলি, লাভিং অ্যান্ড স্মার্ট 4টা দিয়েছি। আমার এল্ডার ব্রাদারের বেলায় কি দিয়েছি? রুড বাট লাভিং অ্যান্ড কেয়ার 3টা। আর আমার বেলায় কি দিয়েছি? অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে এই পর্যন্ত আমার কোয়েশ্চেন আনসার শেষ। আবার আমাকে কি বলা হয়েছে যে আরেকটা সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর লেখার মাধ্যমে। তো উত্তরটা আমি এখানে লিখে ফেলেছি, তাহলে পরবর্তী কাজ কি হবে? জাস্ট প্রশ্নের উত্তরগুলো পরপর লিখে দেবে। তো সেটার একটা নাম দিতে পারো, ইউর ফ্যামিলি অথবা মাই ফ্যামিলি। প্রশ্নের উত্তরগুলো এখানে ধারাবাহিকভাবে লিখে দিলে এই প্যাসেজটা হয়ে যাবে। তো সেটা একটু পড়ে নিই। দেখো, I am Mohan or Mohini and a student of class 6. In my family, there are 6 members including myself. They are my grandparents, my parents and my elder brother and me. The name of my grandfather is Dolon and grandmother is Dola. The name of my father is Noyon and my mother's name is Noyona. My grandfather is a retired person now, but he is still very hardworking, caring and honest. My grandmother is affectionate, funny and polite. My father is a punctual, strict and gentleman. My mother is steady, friendly, loving and smart. My elder brother is a little rude but loving and care to me. I try to be honest, punctual and hardworking. I can say we are a nice and happy family. তাহলে দেখো এই শেষে একটা লাইন কিসের জন্য বানানো হচ্ছে? পুরো ফ্যামিলিটা কোন ধরনের ফ্যামিলি তা বর্ণনা করার জন্য। তাহলে তোমাকে দেখো এই জিনিসটা আর শিখতে হচ্ছে না। কেন শিখতে হচ্ছে না? কারণ তার আগে সব প্রশ্নের উত্তর তোমার শেখা হয়ে গেছে। জাস্ট প্রশ্নের উত্তরগুলো পাশাপাশি বসিয়ে দিলেই হয়ে যাবে এই প্যারাগ্রাফ বা টেক্সট। আশা করি তোমাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি খুব সহজেই একদম সহজ ইংরেজিতে লিখে দিয়েছি তোমাদের জন্য, তোমরা খুব দ্রুত শিখে ফেলতে পারো।
আমার বিশ্বাস এটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।